হ্যালো বন্ধুরা, তোমাদের সামনে নিয়ে এলাম নতুন একটা ভিডিও। তোমাদের তোমরা দেখেছো যে ক্লাস ইলেভেনের যে ক্লাস ইলেভেনের সেমিস্টার টু এর যদি সিলেবাস দেখো, সেই সেমিস্টার টু এ তোমরা দেখতে পাবে যে হিউম্যান ফিজিওলজি তোমাদের একটা ইউনিট আছে বায়োলজিক্যাল সায়েন্সে, অর্থাৎ জীবন বিজ্ঞানে। এই বায়োলজিক্যাল সায়েন্সের যে এই ইউনিটটা, এটা একটা প্রচুর বড় ইউনিট এবং এখান থেকে প্রায় অনেক কোশ্চেন আসার সম্ভাবনা আছে, যেহেতু ক্লাস ইলেভেনের মেজর একটা পোর্শন বায়োলজিক্যাল সায়েন্সের হচ্ছে হিউম্যান ফিজিওলজি। তাই এই হিউম্যান ফিজিওলজি যে সাবজেক্টটা আছে, এই যে টপিকটা আছে, এটা নিয়ে ডিটেলস আলোচনা করব। নেক্সট সিরিজে আজকে হিউম্যান ফিজিওলজির ইন্ট্রোডাকশন ক্লাস চালু করব। সেখানে আমরা জানবো হিউম্যান ফিজিওলজি কি, সেখানে কি কি সিস্টেম রয়েছে, তাদের মধ্যে রিলেশন কি সেই সিস্টেমগুলো। অনেকে হয়তো আমাদের এই হিউম্যান বডিতে যেসব সিস্টেম আছে, অর্থাৎ যেসব তন্ত্র আছে, সেগুলোর নামই হয়তো ঠিকঠাক মনে রাখতে পারোনি। তাদের ক্ষেত্রে ওই নামগুলো দেখবে আর মুখস্থ করতে হচ্ছে না বা সেরকম ভাবে মনে রাখতে হবে না। তুমি নর্মালি আমি যেভাবে বোঝাবো সেভাবে তুমি বুঝতে পারলেই মোটামুটি নামগুলো মনে রাখতে পারবে। চলো শুরু করি। প্রথমেই বলি যে হোয়াট ইজ হিউম্যান ফিজিওলজি। হিউম্যান ফিজিওলজি কি জিনিস? প্রথমত, ফিজিওলজি মানে কি? না, এখানে একটা টার্ম দেখতে পাচ্ছ, ফিজিওলজি। এই ফিজিওলজি কথাটার অর্থ কি? এখানে দেখতে পাচ্ছ হিউম্যান ফিজিওলজি, সেটা অন্য ফিজিওলজিও হতে পারে। হিউম্যান হিউম্যান বডির ফিজিওলজি নিয়ে আলোচনা করা হচ্ছে, তার জন্য হিউম্যান ফিজিওলজি। ফিজিওলজি মানে কি? না, আমাদের শরীরে যদি তোমরা দেখো যে বিভিন্ন ধরনের অঙ্গ আছে, অর্থাৎ কি কি, যেমন লিভার আছে, হার্ট আছে, লাংস আছে। এই যে বিভিন্ন ধরনের অঙ্গগুলো আছে, এদের যে কাজ, অর্থাৎ কাজ মানে কি, না এদের যে ফাংশন এবং এরা কিভাবে কাজ করে। অর্থাৎ হার্ট যেমন আমাদের রক্ত, তোমরা জানো যে রক্ত পাম্প করে পুরো শরীরে পৌঁছে দেয়। লিভার আমাদের তেমনি বিভিন্ন ধরনের বিপাক ক্রিয়ায় সহায়তা করে। আমাদের লাংস অর্থাৎ ফুসফুসের সাহায্যে আমরা যে নিঃশ্বাস প্রশ্বাস নিই, অর্থাৎ আমাদের যে আহ, শ্বসনে সহায়তা করে। অর্থাৎ এদের যে ফাংশন, এই বিভিন্ন যে অঙ্গ আছে, লিভার অর্থাৎ বিভিন্ন ধরনের যে বডি পার্টস আছে, এগুলো ছাড়াও যে অন্যান্য যে বডি পার্টস আছে, তাদের যে সেই বডি পার্টস গুলোর কি, না ওই বডি পার্টস গুলোর সেই পার্টস গুলোর কাজ বা ফাংশন নিয়ে আলোচনা করা হয়। এবং তারা কিভাবে কাজ করে, অর্থাৎ তাদের মেকানিজম, তাদের ফাংশন কি এবং তারা কিভাবে কাজ করে। হার্ট কিভাবে চাপ দিয়ে রক্ত পাম্প করে শরীরে পৌঁছে দেয়, লিভার কি করে কাজ করে, লাংস কি করে কাজ করে। এই যে প্রসেস গুলো, এদের ফাংশন এবং এই ফাংশনটা কিভাবে করে, অর্থাৎ তাদের যে প্রসেস, এইসব নিয়ে যে বিস্তারিত আলোচনা করা হয় যে শাখায়, অর্থাৎ লাইফ সায়েন্সের জীবন বিজ্ঞানের যে শাখায়, সেটাই হচ্ছে ফিজিওলজি। তাহলে ফিজিওলজি কি? না, ফিজিওলজি হচ্ছে তোমার একটা সায়েন্সের একটা ব্রাঞ্চ। ঠিক আছে, একটা ব্রাঞ্চ অফ লাইফ সায়েন্সের একটা ব্রাঞ্চ, যেখানে বিভিন্ন যে বডি পার্টস বিভিন্ন যে বডি পার্টস তার কি, না বডি পার্টস গুলোর ফাংশন, মেকানিজম, মানে কিভাবে কাজ করছে তারা, মেকানিজম বা প্রসেস, এবং তাদের যে একটার সঙ্গে আরেকটা কিভাবে লিঙ্ক, হার্টের সঙ্গে লাংস কিভাবে লিঙ্ক, একটার সঙ্গে আরেকটা এর যে কাজের কি লিঙ্ক রয়েছে, সেইগুলো সম্পর্কে আলোচনা করা হয়। সেটা হচ্ছে ফিজিওলজি। এই হিউম্যানের বডি পার্টস নিয়ে যখন আমরা পুরোটাই আলোচনা করি, হিউম্যানের বডি পার্টস তাদের ফাংশন নিয়ে, সেটা হচ্ছে হিউম্যান ফিজিওলজি। এখন যদি তোমরা নিশ্চয়ই তোমাদেরকে যদি প্রথমে বলি, তোমরা নিশ্চয়ই সেল দেখেছো বা সেল সম্পর্কে জানো।
প্রথমে আমাদের যে কোনো বডি যদি আমরা দেখি, যে কোনো অর্গানিজম মানে যে কোনো জীব কতগুলো সেল নিয়ে তৈরি? এরকম কতগুলো সেল, সেল থেকে কতগুলো সেম ধরনের সেল নিয়ে টিস্যু তৈরি হয়? কতগুলো সেম ধরনের সেল নিয়ে টিস্যু, সেই টিস্যু কতগুলো সেম বিভিন্ন ধরনের টিস্যু নিয়ে পর কি হয় না একটা অর্গান তৈরি হয়। যেমন ধরো একটা অর্গান, সেরকম উদাহরণ লাংস, হার্ট। ধরো লাংস একটা অর্গান, ঠিক আছে? লাংস, এরপর কতগুলো অর্গান নিয়ে আমাদের হিউম্যান বডিটা তৈরি, কতগুলো অর্গান নিয়ে অ্যাকচুয়ালি একটা সিস্টেম হয় বিভিন্ন। যেমন লাংস আছে, যেমন আমাদের যদি রেসপিরেটরি সিস্টেম দেখি, শ্বসন তন্ত্র, সেখানে দেখতে পাবো লাংস ছাড়াও কি আছে, নাক আছে, তারপর শ্বাসনালী আছে, এইসব গুলো নিয়ে একটা সিস্টেম তৈরি হয়। সেরকম অনেকগুলো সিস্টেম আছে, শ্বসন তন্ত্র আছে, সংবহন তন্ত্র আছে, অর্থাৎ সার্কুলেটরি সিস্টেম আছে, রেসপিরেটরি সিস্টেম আছে, নার্ভাস সিস্টেম আছে, ডাইজেস্টিভ সিস্টেম আছে। যেমন আমাদের মুখ, তারপর খাদ্যনালী, তারপর তারপর তোমার যে স্টোমাক আছে, তার সাথে লিভার, তারপর যে ইন্টেস্টাইন, এইসব নিয়ে আমাদের কি ডাইজেস্টিভ সিস্টেম তৈরি, ডাইজেস্টিভ সিস্টেম এভাবে তৈরি। সেই রকম সে কতগুলো সিস্টেম নিয়ে কি করা হয় না আমাদের বডিটা তৈরি হয়। আমরা দেখবো এবার যে আমাদের যে বডিতে, আমাদের হিউম্যান বডিতে ঠিক কয় ধরনের সিস্টেম আছে। হিউম্যান বডিতে মোটামুটি 11 থেকে 12টা সিস্টেম প্রেজেন্ট আছে। কি কি সিস্টেম সেগুলো চলো আমরা দেখে নিই। প্রথমত আমরা জানি একটা বডি আমরা যদি দেখি, আমরা যদি একটা মানুষের ছবি দেখি, যে একটা মানুষ ধরো, ঠিক আছে, একটা মানুষ, এই মানুষের এই যে স্ট্রাকচারটা, এই যে একটা মানুষ, এই মানুষের যে স্ট্রাকচারটা, এই পুরো স্ট্রাকচারটা মানে একটা শেপ আছে। এই পুরো স্ট্রাকচারটা তৈরি করতে কি না, স্ট্রাকচার অর্থাৎ এই কাঠামোটা তৈরি করতে আমাদের কি হেল্প করে, একটা সিস্টেম আছে, এটা তো প্রকারিত, সেটা হচ্ছে স্কেলিটাল সিস্টেম। যেমন আমরা তোমরা যদি প্রতিমা দেখো, প্রতিমা তৈরির সময় কি করা হয় না, প্রতিমার কাঠামো তৈরি করার সময় প্রথমে প্রতিমাটার একটা গড়ন তৈরি করা বা কাঠামো, সেখানে কি হয় না, সেখানে করা হয় তোমার বিভিন্ন ধরনের খড়, বাঁশ বা এই ধরনের যে স্ট্রাকচার সাপোর্ট দেওয়া হয়। প্রথমে একটা প্রতিমা তৈরি করতে গেলে দেখতে পাবে যে প্রথমে খড় দেওয়া হচ্ছে, এরপর তারপর বাঁশ, এসব দিয়ে পর সেটাকে সাপোর্ট দেওয়া হচ্ছে, একটা স্ট্রাকচার তৈরি করার চেষ্টা করা হয়। সেই রকম আমাদের যে স্কেলিটাল সিস্টেম আমাদের কি করে না, আমাদের একটা সিস্টেম আছে, সেটা কি স্কেলিটাল সিস্টেম। এই স্কেলিটাল সিস্টেম আমাদের কি করে না, আমাদের এই স্ট্রাকচারটা তৈরি করে। যে হিউম্যান বডি দেখতে পাচ্ছ, যে হিউম্যান বডি এরকম দেখতে, যে এরকম যে স্ট্রাকচারটা, এই যে এরকম যে স্ট্রাকচারটা তৈরি করছে হিউম্যান বডি, তার জন্য আমাদের কি দরকার না, কতগুলো হাড় দরকার। কতগুলো হাড় দিয়ে পরেই তো আমাদের এই বডি স্ট্রাকচারটা তৈরি হয়। যেরকম আমরা প্রতিমার ক্ষেত্রে খড়, বাঁশ এইসব দিয়ে স্ট্রাকচারটা তৈরি করি, তেমনি আমাদের বডিতে সেরকম স্কেলিটাল সিস্টেম আছে, যেটা বা কঙ্কাল তন্ত্র বাংলাতে যেটাকে বলে, সেই কঙ্কাল তন্ত্র নিয়ে পর আমাদের কি করা হয় না, আমাদের ইয়েটা তৈরি হয়। এই বডির যে নর্মাল যে স্ট্রাকচারটা, সেই নর্মাল স্ট্রাকচারটা দেখতে পাচ্ছ তৈরি। স্কেলেটাল সিস্টেমের মধ্যে কি আছে, বিভিন্ন ধরনের বোন আছে। এই বোনস গুলোকে বিভিন্ন ভাবে পরবর্তীকালে দেখবো যে ভাগ করা হচ্ছে দুই ভাগে, অ্যাপেন্ডেজ আছে, তারপর অক্সিলারি যে বোন, বিভিন্ন এই ধরনের বোন দেখবে ক্লাসিফিকেশন আছে। পরে যখন আমরা এই স্কেলেটাল সিস্টেমের ডিটেলস পড়বো তখন আমরা এটা নিয়ে আলোচনা করবো। অর্থাৎ প্রথম যে সাপোর্টটা দেয়, অর্থাৎ প্রথম যে স্ট্রাকচার বা কাঠামো গঠনের যে সাপোর্টটা, সেটা আমাদের কি করে না স্কেলিটাল সিস্টেম দেয়। এরপর এই স্কেলিটাল সিস্টেম যে স্ট্রাকচার দেওয়ার পর কি করে না, আমাদের নেক্সট একটা সিস্টেম আছে, যেটা হচ্ছে মাসকুলার সিস্টেম, অর্থাৎ যেটা মাংস পেশি সংক্রান্ত। যে তোমরা জানো যে আমাদের বডিতে বিভিন্ন ধরনের মাংস পেশি থাকে, পেশি থাকে, সেইগুলো হচ্ছে অ্যাকচুয়ালি মাসকিউলার সিস্টেম।
ঠিক আছে, সেগুলো হচ্ছে আমাদের মাস্কিউলার সিস্টেম। সরি, আমাদের যে বডি দেখতে পেলে যে আমাদের প্রথমত যে হাড় দিয়ে অর্থাৎ স্কেলিটাল দিয়ে আমাদের কি তৈরি হলো না গঠনটা তৈরি হলো, এবং এই স্কেলিটাল গুলোকে অর্থাৎ এই হাড়ের স্কেলিটালের মধ্যে থাকা যে বোনস সেই বোনস গুলোকে মুভ করতে হবে অর্থাৎ এক জায়গা থেকে আরেক জায়গায় নাড়াচাড়া করতে হবে। তার জন্য কি দরকার না বিভিন্ন ধরনের মাসেল দরকার। মাসেল, এই মাসেল গুলো কি করবে না এই মাসেল গুলো এই বোনের সঙ্গে থাকবে, সেই হাড়গুলোর সঙ্গে থাকবে অ্যাসোসিয়েট হয়ে, এর সাথে থাকবে, তারপর সেগুলো কি করবে না আমাদের কোনো একটা জায়গাকে নাড়ানো। এই যেমন আমরা হাতে শুধু হাত থাকে তো আমরা নাড়াতে পারতাম না, হাতের সাথে আমাদের বিভিন্ন মাসেল আছে, তার জন্য আমরা এই হাত পা গুলোকে নাড়াতে পারছি। অর্থাৎ এই হাতের যেরকম আমরা কোনো মূর্তি তৈরি করার পর প্রথমে খড় দিয়ে মূর্তির উপর কি করি আমরা একটা প্রলেপ তৈরি করি, প্রলেপ দিই। এই মূর্তিতে খড়ের মূর্তি তৈরি করার পর মাটির প্রলেপ দিই, সেরকম একটা হচ্ছে আমাদের মাসেল গুলো আমাদের বোনের সঙ্গে সেরকম ভাবে এসোসিয়েট থাকে। অর্থাৎ সেকেন্ড যে আমরা সিস্টেমটার কথা জানলাম, প্রথম সিস্টেমটা কি ছিল না স্কেলেটাল সিস্টেম, সেকেন্ড যে সিস্টেমটা হচ্ছে সেটা হচ্ছে সরি প্রথম যে সিস্টেমটা ছিল সেটা স্কেলেটাল সিস্টেম, সেকেন্ড যে সিস্টেমটা আমরা জানলাম সেটা হচ্ছে মাস্কিউলার সিস্টেম, অর্থাৎ যেটা মাংসপেশি বিভিন্ন ধরনের মাংসপেশি নিয়ে তৈরি, মাসেল নিয়ে তৈরি, যেটা অ্যাকচুয়ালি বিভিন্ন ধরনের মাসেলস নিয়ে তৈরি। এরপর বডি, আমরা যদি ঠাকুর যখন বা প্রতিমা যখন তৈরি করে তখন দেখেছি কি না প্রথমে বাঁশ খড় দিয়ে তারপর মাটির প্রলেপ দিলাম, তারপর কি করি না ওটার উপরে কালার করি, অর্থাৎ উপরে একটা ঢাকা দিই, কভার করি। কভার আপ করার জন্য আমাদের একটা সিস্টেম আছে জানো, যে আমাদের বডি কভার কিসে হয় স্কিন দ্বারা। সে স্কিনের যে সিস্টেম স্কিন যেটা, সে স্কিনটাকে আমরা যদি ভালো করে বলি সেটাকে বলছে ইনটেগুমেন্ট সিস্টেম। ঠিক আছে, অর্থাৎ ইনটেগুমেন্ট অর্থাৎ যে উপরে ত্বক, এই ইন্টিগ্রেটেড সিস্টেমের মধ্যে কি আছে বিভিন্ন ধরনের ইন্টিগ্রেটেড সিস্টেমের মধ্যে বিভিন্ন ধরনের অর্গান আছে, যেমন স্কিন আছে, হেয়ার আছে অর্থাৎ চুল আছে, নেল আছে, এই বিভিন্ন ধরনের যে এক্সোস্কেলেটন ডেরিভেটিভ এগুলো কিন্তু আছে। এখানে আবার ওই স্কিনের মধ্যে বিভিন্ন ধরনের রিসেপ্টর আছে, সেন্সরি রিসেপ্টর, যার দ্বারা আমরা বিভিন্ন ধরনের বাইরের যে এনভায়রনমেন্ট, বাইরের যে তোমার পরিবেশ সেটা আমরা সেন্স করতে পারি। ঠিক আছে, অর্থাৎ এরপর কি আমাদের যদি একটা প্রতিমার সঙ্গে রিলেশন দেখি আমরা অ্যাকচুয়ালি একটা প্রতিমার মতন আমরা শেপ পেয়ে গেলাম, এরকম মানুষ একটা প্রতিমার মতন শেপ পেয়ে যায় আর কি। প্রথমে স্কেলেটাল সিস্টেম, মাস্কুলার সিস্টেম আর ইন্টিগুমেন্টারি সিস্টেম অর্থাৎ স্কিন সমান ঢাকা দিলে মোটামুটি একটা শেপ আমরা যে গড়ন যে মানুষের সেটা চলে আসে। এরপর কি একটা প্রতিমার সঙ্গে একটা অ্যাকচুয়ালি ডিফারেন্স কি না একটা প্রতিমার সঙ্গে একটা মানুষের ডিফারেন্স কি, একটা প্রতিমা চলতে পারে না, চলতে পারে কি না চলতে পারে না, তাহলে একটা প্রতিমা চলতে পারে না কিন্তু একটা মানুষ ঠিক চলতে পারে, তাহলে এদের মধ্যে ডিফারেন্স কি এদের প্রাণ আছে, একটা প্রতিমার ক্ষেত্রে প্রাণ থাকে না কিন্তু মানুষের ক্ষেত্রে প্রাণ থাকে। অর্থাৎ এখানে আমাদেরকে এরপর এনার্জি দরকার, চলতে গেলে কি লাগে শক্তি লাগে এনার্জি, শক্তি আমরা কোথায় থেকে পাই, শক্তি আমরা খাবার থেকে পাই। এবার অর্থাৎ আমাদেরকে এবার খাবার খেতে হবে, তাহলে খাবার খাওয়ার জন্য খাবারটাকে হজম করার জন্য একটা সিস্টেম দরকার, সেটা কি না যদি প্রতিমার মতোই হতো তাহলে তো মানুষ তো জড় বস্তু হয়ে যেত, কিন্তু মানুষ তো আর জড় বস্তু নয়, মানুষ তো এক জায়গা থেকে অন্য জায়গায় চলতে পারে। আর চলার জন্য কি দরকার শক্তি দরকার, সে শক্তিটা কোথা থেকে পায় বা এনার্জিটা, সেই এনার্জিটা পায় খাবার খেয়ে। সেই খাবারটাকে হজম করার জন্য খাবারটা খাওয়ার জন্য একটা সিস্টেম দরকার হয়, সেটা তোমরা জানো সবাই, যে আমাদের তার জন্য 4 নাম্বার যে সিস্টেমটা সেটা হচ্ছে কি না ডাইজেস্টিভ সিস্টেম। অর্থাৎ যে সিস্টেমটা আমাদের ডাইজেশনে হেল্প করে ঠিক আছে। আর এখানে দেখতে পাচ্ছি যে ডাইজেশনের জন্য অর্থাৎ আমাদের যে হজম খাবার খাওয়া ঠিক হজম করার জন্য বিভিন্ন ধরনের
অর্গান আছে, যেমন আমরা মুখ দিয়ে কোনো একটা খাবার খেলাম, ঠিক আছে, একটা ধরো খাবার, এটা এটা মুখ দিয়ে খেলাম, তারপর আমাদের এটা খাদ্যনালীর মধ্য দিয়ে গেল, তারপর সেটা আমাদের স্টোমাক অর্থাৎ এই পাকস্থলীতে যায়, তারপর সেটা কোথায় যায়, না এই লিভার, গলব্লাডার, এইগুলো বিভিন্ন জায়গাতে বিভিন্ন ধরনের এনজাইম আছে, উৎসেচক, পেনক্রিয়াস থেকে, এগুলো কি করে আমাদের খাবার পরিপাক করতে সাহায্য করে, তারপর সেটা খাবারটা কোথায় যায়, না ক্ষুদ্রান্তে যায়। যে ক্ষুদ্রান্তে সেই খাবারটা কি হয়, না শোষণ হয়। এই ক্ষুদ্রান্তে আসে, এই ক্ষুদ্রান্তে খাবারটা কি হয়, ক্ষুদ্রান্তে কোনো একটা খাবার ভেঙে যায়, ছোট ছোট, প্রথমে এরকম বড় খাবার খেলাম আমরা, সেটা ছোট ছোট কণায় ভেঙে যায়, দিয়ে অ্যাকচুয়ালি যেটা আমাদের দরকার শরীরে আরো ছোট ভেঙে যায়, তারপর সেই ছোট কণা কণা খাবারগুলো আমাদের কি হয়, না এই ক্ষুদ্রান্ত যেটা আছে অর্থাৎ যে ইন্টেস্টাইন থাকে, সেই ইন্টেস্টাইনে কি হয়, শোষণ হয়। এই যে ইন্টেস্টাইন দেখতে পাচ্ছ, স্মল ইন্টেস্টাইন, এই স্মল ইন্টেস্টাইনে কিন্তু এই খাবারটা কি হয়, শোষণ হয়। এই স্মল ইন্টেস্টাইন কিসে শোষণ হয়, না একটা শোষণ হয়ে কি হয়, না একটা যে কোষ যে বিভিন্ন থাকে সেল, সেই সেলের মধ্যে খাবারটা ঢুকে, ধরো এই খাবারটা একটা, এই যেরকম একটা সেল আছে, ঠিক আছে, এরকম একটা সেল, সেই সেলের মধ্যে এই খাবারটা ঢুকলো, ঠিক আছে, এবার ঢুকের পর এই খাবারটা তো চাপ দিয়ে শরীরে পৌঁছাতে হবে। এই খাবারটা তো শুধুমাত্র ঢুকছে তো ক্ষুদ্রান্তের জায়গায়, কিন্তু চাপ দিয়ে আমাদের বডির চাপ দিয়ে ছড়াতে হবে, তাহলে চাপ দিয়ে ছড়িয়ে দেওয়ার জন্য আমাদের কি করে, না রক্ত আমাদের চাপ দিয়ে ছড়িয়ে দেয়, অর্থাৎ আমাদের এরপর দরকার যে তন্ত্রটা অর্থাৎ যে সিস্টেমটা কাজ করবে সেটা হচ্ছে সংবহন তন্ত্র, যেটা তোমরা সবাই জানো যে সার্কুলারিটি সিস্টেম অনেকে আমরা বলে থাকি, অর্থাৎ আমাদের যে 5 নম্বর সিস্টেম সেটা হচ্ছে কি, না সার্কুলারিটি সিস্টেম, যেটাকে আমরা বাংলায় সংবহন তন্ত্র বলি। এখানে সার্কুলারিটি সিস্টেমের মেন কি কি অঙ্গ আছে, না হার্ট আছে অর্থাৎ হৃৎপিণ্ড, এখানে কি আছে, না বিভিন্ন ভেন আছে, ঠিক আছে, বিভিন্ন যে শিরা আছে, বিভিন্ন ধমনী আছে। হার্ট কি করে, না ব্লাডটাকে পাম্প করে, ব্লাডটাকে পাম্প করলে কি হয়, ওই যে খাবারটা যেটা একটা সেলে ঢুকেছিল, একটা যে সেলে ঢুকেছিল, সেখান থেকে ওই সেখানে যে ব্লাড আছে, সেই সামনাসামনি কোনো একটা ব্লাড ভেসেল অর্থাৎ যে শিরা বা যে ধমনী, শিরা যে আছে সেই শিরাতে কি হয়, না খাবারটা ঢুকে, খাবারটা ওই রক্তবাহের মধ্যে, সেই খাবারটা ঢুকে পর কি হয়, না এই খাবারটা যে ছোট ছোট কণাগুলো গ্লুকোজ টুকোজ এসব কণাটা ভেঙে যায়, বা প্রোটিন হলে সেখানে এমাইনো অ্যাসিডে ভেঙে যায়, সেই খাবারটা ঢুকে দিব এটা কি করে, না চারদিকে ছড়িয়ে পড়ে বডি, অর্থাৎ খাবারটা ঢুকলো ইন্টেস্টাইনের এরকম জায়গায়, ধরো ইন্টেস্টাইনের এরকম জায়গায় ঢুকলো, সেটা চারদিকে বডির এই রক্তর মাধ্যমে, ওই রক্ত বা অর্থাৎ সংবহন তন্ত্রের যে যে বিভিন্ন যে ইয়ে আছে, রক্তবাহ আছে, সেই রক্তের মধ্যে খাবারটা মিশে যায়, ঠিক আছে, খাবারের যে ছোট ছোট কণা গ্লুকোজ টুকোজ এগুলো রক্তে মিশিয়ে দিয়ে পর যেখানে দরকার আমাদের বডির যে অন্যান্য জায়গায়, ধরো আমাদের এটা ক্ষুদ্রান্তে ছিল, এটা কি ইন্টেস্টাইন অর্থাৎ ক্ষুদ্রান্ত, ক্ষুদ্রান্ত থেকে ধরো আমার খাওয়ার দরকার এখন ব্রেনের, আমার কি কোনো ব্রেনের যে কোষ আছে সেল, ব্রেনের যে সেল, সেই মাথার কোনো একটা সেলে খাওয়ার দরকার, তাহলে সেখানে রক্তের মধ্য দিয়ে, রক্তে বাড়ার মধ্য দিয়ে যে রক্তের মধ্য দিয়ে খাবারটা এখানে পৌঁছে গেল, ঠিক আছে। এবার আমাদের যেটা দরকার, এই খাবারটা এই যে কোষে পৌঁছে গেল, কোনো একটা যেখানে দরকার সেই কোষে তো পৌঁছে গেল, এবার এই খাবারটার থেকে আমাদের কি দরকার, আমাদের খাবারটা থেকে শক্তি দরকার, শক্তি মানে কি, এটিপি আমরা সবাই জানি, তাহলে কি করতে হবে, না ওই খাবারটার থেকে আমাদের যে শক্তি দরকার, এটিপি, এটিপি দরকার তো আমাদের দরকার, তার জন্য এই যে এটিপি, ওই খাবার থেকে যাতে এটিপি পায়, এবং তার জন্য আমাদেরকে নিঃশ্বাস প্রশ্বাস নিতে হয় আর কি, যেটা আমরা শ্বাস প্রশ্বাস বলি, সেই শ্বাস প্রশ্বাস নিতে হয়। তাহলে আমাদের যে 6 নম্বর যে সিস্টেমটা আছে, 6 নম্বর যে তন্ত্রটা, সেটা হচ্ছে কি শ্বসন তন্ত্র, বা যেটাকে বলা হয় রেসপিরেটরি সিস্টেম। এই রেসপিরেটরি সিস্টেমে কি আছে, না এখানে লাংস আছে, ঠিক আছে, তারপর নাক আছে, নাসাল ক্যাভিটি, এইসব এগুলো দেখতে পাচ্ছ, এটা রেসপিরেটরি সিস্টেমের মধ্যে পড়ে, অর্থাৎ এখানের মধ্যে দিয়ে আমরা নাকের মধ্যে দিয়ে কোনো একটা, যেমন O2 বা CO2, কি CO2 আমরা বের করে দিই, O2 নিই, বাইরে থেকে অক্সিজেন নিই, তো দেখো সেটা নাকের মধ্য দিয়ে আসে, তারপর সেটা আমাদের লাংসে আসে, তারপর সেখানে কি হয়, না ওটা রক্তে মিশে এখানে যে অক্সিজেনটা, এই অটুটা যে দুটা অটু যেটা আমাদের শরীরে ঢুকে, সেটা কি হয়, সেটা রক্তে মিশে, কিভাবে মিশে সেটা পরে আমরা জানবো,
ঠিক আছে, তারপর রক্তে মিশে সেটাও কি হবে না, এখান থেকে যে অক্সিজেন যেটা নিল লাংসের থ্রু দিয়ে, যেটা অক্সিজেন সেটা রক্তে মিশে যায় ব্লাডে। ঠিক আছে, ব্লাডে মিশে সেটা কোথায় যায়, ব্লাডে যে সেলে দরকার আমার, যে সেলে টার্গেট সেল, অর্থাৎ যে সেলে আমার খাবারটা গেছিল, যেমন আমি ব্রেন সেল বলছিলাম, মানে ব্রেনের কোনো একটা কোষে ধরে নিচ্ছিলাম যে খাবার যাচ্ছে, সেই ব্রেনের একটা কোষে খাবার গেল, তারপর এখানেও কি গেল না, অক্সিজেন গেল, O2, O2টাও গেল, আর এদিকে কি এলো না, খাবার, ফুড, এদিক থেকে খাবার এলো, এদিক থেকে অক্সিজেন এলো। তাহলে খাবার আর অক্সিজেন এখানে কি করবে না, এখানে একটা জারণ ঘটাবে, অর্থাৎ শ্বসন হয়। তোমরা পড়েছো এখানে গ্লাইকোলাইসিস পড়েছো, কেপ সাইকেল, অ্যাকচুয়ালি এইরকম কাজগুলো করার জন্য আমাদের অক্সিজেন দরকার আর খাবার দরকার। সেখানে অক্সিজেন আর খাবার দুটোই পৌঁছে গেছে, এখান থেকে এরপর পাবো কি না, এখান থেকে আমি এটিপি পাবো, শক্তি পাবো। আর এই শক্তিটাই তো আমার দরকার ছিল যে কোনো কাজ করার জন্য। ঠিক আছে, এই এটিপিটা আমরা পেয়ে গেলাম। তাহলে আমাদের রেসপিরেটরি সিস্টেমের কাজ কি না, রেসপিরেটরি সিস্টেমের মধ্য দিয়ে অক্সিজেন আসছে, অক্সিজেন সেটা রক্তে মিশছে, তারপর সেটা যে সেলে দরকার সেই টার্গেট সেলে আমার চলে যাচ্ছে, আর ফুডও চলে আসছে অন্য, যেটা রক্তের মধ্যে দিয়ে, যেটা ডাইজেস্টিভ সিস্টেমের থ্রু দিয়ে যেটা এসেছিল সেটা রক্তে এসেছিল, রক্তের থ্রু দিয়ে পর আবার কি এসেছে না, সেলে কোনো একটা সেলে চলে এসেছে, যে সেলে আমার দরকার সেই সেলে, যেখানে খাবার দরকার সেখানে চলে এলো, এবং সেখানে অক্সিজেনও চলে এসেছে। এরপর জারণ ঘটবে, জারণ ঘটে এটিপি তৈরি হবে। ঠিক আছে, দেন জারণ ঘটবে, এরপর এটিপি তৈরি হবে, যেমন গ্লাইকোলাইসিস, পেপ সাইকেল, ইলেকট্রন ট্রান্সপোর্ট, এইসবগুলো তোমরা পরে পড়বে যখন রেসপিরেটরি সিস্টেমের ডিটেলস বা রেসপিরেশন সম্বন্ধে ডিটেলস বলবো। তাহলে এবার আমার কি হলো না, আমি এমনি শক্তি পেয়ে গেছি, এরপর আমি যে কোনো কাজ করতে পারবো, এরপর আমরা যে কোনো শরীরের যেটা কাজ, হাঁটা চলা বা অন্যান্য ধরনের যে কাজগুলো আমরা করি সেগুলো করতে পারবো। তাহলে 6 নম্বর সিস্টেমটা হলো আমাদের রেসপিরেটরি সিস্টেম। এরপর ধরো আমরা যে পুরো যে খাবারটা খেলাম বা পুরো খাবারটা যেটা শরীরে গেল, শরীরের যে প্রত্যেকটা সেলে পৌঁছিল, কিন্তু প্রত্যেক পুরো খাবারটাই তো আমাদের শরীরে কাজ না, সেখানে খাবার তৈরি, সেখানে কিছু খাবার তৈরি করতে গিয়ে জার্ন হওয়ার পর কিছু ছাইভস্ম পড়ে থাকে, অর্থাৎ কিছু ওয়েস্ট মেটেরিয়াল, নোংরা জিনিস সেলের মধ্যে ঢুকে থাকে। ওই খাবারটা জার্ন হওয়ার পর, খাবারটা থেকে বের হওয়ার পর বেশ কিছু কি না ওয়েস্ট মেটেরিয়াল, নোংরা পদার্থ, ঠিক আছে, সেগুলো কি আমাদের ওই সেলের মধ্যে পড়ে থাকে। তাহলে সেখান থেকে কি করতে হবে না আমাকে, ওই ওখান থেকে কি করতে হবে না, ওই সেল যে ছিল, সে সেল যে সেলের মধ্যে ধরো নোংরা আছে, সেল এটা, সেলের মধ্যে এটা হচ্ছে নিউক্লিয়াস, এখানে নোংরা পদার্থগুলো ছিল, এটা কি হবে বের করতে হবে, বের কোথায় বের হয়ে এটা ব্লাডে মিশবে, আবার রক্তে, রক্ত থেকে আবার এটা চলে আসবে কোথায় না কিডনিতে, কিডনি থেকে এটা চলে আসবে কোথায় না, কিডনি থেকে এটা ফিল্টার হবে, যেটা ভালো রক্ত যেটা, বা আবার রক্তটা ফিল্টার হয়ে ভালো সেই রক্তটা আবার ব্যাক চলে যাবে, আবার সেই ব্লাডে চলে যাবে, আবার যে খারাপ যে জিনিসগুলো, অর্থাৎ ফিল্টার করলে তো কিছু খারাপ জিনিস পাবো, ওয়েস্ট মেটেরিয়াল, সেই খারাপ যে জিনিসগুলো, সেই খারাপ পদার্থগুলো কি হবে না, এটা আমাদের চলে আসবে বডির বাইরে, ইউরিনের থ্রু দিয়ে, অর্থাৎ আমাদের মূত্রের মাধ্যমে আমাদের বাইরে চলে আসে। এই যে কিডনি ওয়েস্ট মেটেরিয়াল যেভাবে আমাদের ইউরিনের থ্রু দিয়ে পাস করায়, এর জন্য একটা সিস্টেম আছে। কিডনি যেভাবে ওয়েস্ট মেটেরিয়ালটাকে আমাদের মূত্রের মধ্য দিয়ে বাইরে বের করে দেয়, এটার জন্য একটা সিস্টেম কাজ করে, অর্থাৎ আমাদের যে শরীরের যে খারাপ পদার্থগুলো, সেগুলো কোষ থেকে নিয়ে পর রক্তটাকে ফিল্টার করে খারাপ পদার্থগুলোকে বাইরে বের করার জন্য একটা সিস্টেম কাজ করে, সেটা হচ্ছে এক্সক্রিটরি সিস্টেম বা রেচন তন্ত্র, তোমরা বাংলায় পড়েছো। কি বললাম, এক্সক্রিটরি সিস্টেম বা রেচন তন্ত্র। এখানে কি আছে না, এখানে যদি তোমরা দেখো এখানে কি কি আছে না, এখানে কিডনি আছে, ঠিক আছে, ইউরিনারি ব্লাডার আছে, অর্থাৎ মূত্রথলি, যেখানে মূত্রটা আমাদের জমা থাকে। এরপর আমাদের কি হলো না, বডির বাইরে এটা ওয়েস্ট মেটেরিয়াল গুলোকে, ওয়েস্ট যে মেটেরিয়াল সেগুলো বডির বাইরে শরীরের বাইরে আউটসাইডে কিন্তু বের করে দিল।
এই গেল। এরপর আমাদের কতগুলো সিস্টেম আছে, যে সিস্টেম গুলো ছাড়া আমরা কিন্তু চলতে পারবো না। আমরা দেখতে পাচ্ছি একদিকে হার্ট কাজ করছে, একদিকে নার্ভ কাজ করছে। এগুলো যে কাজ করছে কখন, প্রত্যেকটা তো সব নিজের ইচ্ছা মতো কাজ করে না, যখন দরকার তখন কাজ করে। এই মেসেজটা কে দেয়? আমাদের ব্রেন দেয়। অর্থাৎ কখন কোন কাজটা করতে হবে, কি করতে হবে না করতে হবে, এই কাজটা কে করায়? না ব্রেন করায়, অর্থাৎ মাথা করায়। তোমরা জানো যে মাথার দ্বারা আমাদের সমস্ত কাজকর্ম হয়, ঠিক আছে? এই মাথার সঙ্গে কি রয়েছে? না বিভিন্ন ধরনের মাথার সঙ্গে যুক্ত আছে স্পাইনাল কর্ড, অর্থাৎ সুষুম্না কাণ্ড, যেটা আমাদের পিঠ যদি দেখো, আমরা পিঠের যে মাঝ বরাবর যে সুষুম্না কাণ্ড আছে, এবং সেখান থেকে কিছু কি বেরিয়ে গেছে দেখতে পাচ্ছ, যে এই যে জালিকাকারের মতো কতগুলো নার্ভ বেরিয়েছে, নার্ভ, অর্থাৎ সেন্ট্রাল নার্ভ। এটা হচ্ছে সেন্ট্রাল নার্ভ, ব্রেন আর ইয়ে নিয়ে সেন্ট্রাল নার্ভ বা সিস্টেম গঠিত হয়। আবার এই যে জালিকাকারে অনেকগুলো বেরিয়ে গেছে, এটাকে বলা হয় পেরিফেরাল নার্ভাস সিস্টেম। অর্থাৎ বিভিন্ন ধরনের, যে এটা এটা ধরো ব্রেন, এটা হচ্ছে কি না, এটা যদি ব্রেন ধরি, এটা হচ্ছে তোমার স্পাইনাল কর্ড, আর এখানে বিভিন্ন ধরনের কি বেরিয়ে গেছে? না নার্ভ বেরিয়ে গেছে। অর্থাৎ নার্ভাস সিস্টেম আছে, একটা সিস্টেম যেটা হচ্ছে নার্ভাস সিস্টেম। অর্থাৎ কি আমাদের 8 নম্বর সিস্টেম হলো স্নায়ুতন্ত্র, তোমরা যাকে বলছো, বা নার্ভাস সিস্টেম রয়েছে 8 নম্বর। 8 নম্বর সিস্টেম কি তাহলে? স্নায়ুতন্ত্র বা নার্ভাস সিস্টেম। এখানে ব্রেন রয়েছে, দেখতে পাচ্ছ কি রয়েছে? না ব্রেন রয়েছে, স্পাইনাল কর্ড রয়েছে, বিভিন্ন ধরনের এই যে নার্ভ যে রয়েছে, পেরিফেরাল নার্ভ, এরা কি করে? আমাদের এই পুরো জিনিসটাকে একসাথে কন্ট্রোল করে। অর্থাৎ আমাদের সমন্বয় সাধন করে, বিভিন্ন অর্গান গুলো কখন কাজ করবে না করবে, কখন কার কাজ করা উচিত, এই যে এগুলোর মধ্যে কি করে? না সমন্বয় সাধন করে। অর্থাৎ তাছাড়া তো ধরো আমাদের হার্ট যে কাজ করছে, হার্ট তো সবসময় পাম্প করছে, ঠিক আছে? ওর সঙ্গে একটা কন্ট্রোল রাখতে হবে ব্রেনের। কিডনি কাজ করবে, তার সঙ্গে একটা কন্ট্রোল রাখতে হবে। আমরা যে মাসেলের, যে আমরা মাংসপেশি দিয়ে পর যে আমরা হাত তুলছি, কোন মাসেল কাজ করছে, সেই মাসেলটাকেও একটা কন্ট্রোল রাখতে হবে। এই কন্ট্রোল গুলো রাখার জন্য অজস্র কি করেছে? নার্ভ রয়েছে আমাদের শরীরে। সেই নার্ভ গুলো কি করে? না কন্ট্রোল করে। অ্যাকচুয়ালি ব্রেন থেকে কিছু নার্ভ চলে গেছে, সেই নার্ভ গুলো এদেরকে কন্ট্রোল করে। আর এই যে পুরো সিস্টেমটা, বিভিন্ন ধরনের নার্ভ, ব্রেন, স্পাইনাল কর্ড নিয়ে যে সিস্টেমটা তৈরি হয়েছে, সেটা হচ্ছে স্নায়ুতন্ত্র বা নার্ভাস সিস্টেম। এটা হচ্ছে আমাদের 8 নম্বর সিস্টেম। আমাদের 9 নম্বর সিস্টেম কি? এন্ডোক্রাইন সিস্টেম। এটাও আর এক ধরনের সমন্বয় সাধন করে, অর্থাৎ কন্ট্রোল করে বিভিন্ন জিনিসকে। সেই ধরনের একটা সিস্টেম, এটা হচ্ছে এন্ডোক্রাইন সিস্টেম বা অন্তঃপ্রাণ যে তন্ত্র বলে বাংলাতে, ঠিক আছে? এটা হচ্ছে এন্ডোক্রাইন সিস্টেম। এন্ডোক্রাইন সিস্টেম, বিভিন্ন ধরনের এন্ডোক্রাইন গ্ল্যান্ড আছে, অর্থাৎ অন্তঃপ্রায় বিভিন্ন ধরনের গ্রন্থি আছে, ঠিক আছে? এন্ডোক্রাইন গ্ল্যান্ড। উম, দেখতে পাচ্ছ যে এখানে বিভিন্ন ধরনের ব্রেনের যে পিটুইটারি, তোমরা আশা করি নাম শুনেছো, পিটুইটারি, হাইপোথ্যালামাস, পিনিয়াল গ্ল্যান্ড, থাইরয়েড, অনেকে দেখেছো থাইরয়েড বড় হয়ে যায়, থাইমিয়াস, প্যানক্রিয়াস, এই ধরনের কতগুলো কি আছে? না এন্ডোক্রাইন গ্ল্যান্ড আছে। মেলদের ক্ষেত্রে, ফিমেলদের ক্ষেত্রে বেশ কিছু এন্ডোক্রাইন গ্ল্যান্ড সেম, আর কিছু আলাদা, যেগুলো হচ্ছে তোমার টেস্টিস একটা এন্ডোক্রাইন গ্ল্যান্ড আছে মেলদের ক্ষেত্রে, কিন্তু ফিমেলদের ক্ষেত্রে টেস্টিস থাকে না, তো সেক্ষেত্রে ওভারি থাকে, অর্থাৎ কি থাকে? না ডিম্বাশয়। আর টেস্টিস মানে কি? শুক্রাশয়। এখান থেকে কি হয়? এন্ডোক্রাইন গ্ল্যান্ড গুলো থেকে তোমরা জানো যে বিভিন্ন হরমোন তৈরি হয়, ঠিক আছে? সেই হরমোন গুলো আমাদের বডিতে বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়ে, তারপর বিভিন্ন ধরনের কাজ কে কন্ট্রোল করে। তোমরা জানো যে এই হরমোনের, তোমরা হয়তো ছোটবেলায় পড়েছো এই হরমোনের এই কাজ, ঠিক আছে? তো এই হরমোন গুলো আমাদের বডির বিভিন্ন ফাংশন, অর্থাৎ বিভিন্ন কাজকে নিয়ন্ত্রণ করে। আবার আমরা যখন আস্তে আস্তে বড় হই, তখন আমাদের ডেভেলপমেন্টে সাহায্য করে এই হরমোন গুলো। এটার জন্য যে সিস্টেমটা তাহলে কি হলো? সেটা হচ্ছে এন্ডোক্রাইন সিস্টেম। এরপর আমাদের যে 10 নম্বর যে সিস্টেমটা, সেটা দেখতে পাচ্ছ যে রিপ্রোডাক্টিভ সিস্টেম। অর্থাৎ কি? না জননতন্ত্র।
অর্থাৎ কি আমরা তো মানুষ কি করি না, ধরো মানুষ তো বেঁচে থাকে, কিন্তু একটা টাইম পর কি হবে না, মানুষ মারা যায়। ধরো একটা মানুষ এটা বেঁচে থাকলো, কিছুদিন বাদে যখন এর বয়স যখন ৮০ হয়ে যাবে কি ১০০ হয়ে যাবে তখনই মারা যাবে। তারপর কি হবে না, এর বাচ্চা কাচ্চা কিন্তু থেকে যায়। অর্থাৎ আমাদের মানুষদের একটা ধর্ম কি না, মানুষদের একটা ধর্ম কি, ধরো আমরা যারা আছি, আমাদের বাবা বাবা আছে, তার আগে দাদু ছিল, সেরকম আমরা যারা থাকবো, আমাদের পরবর্তীকালে আরো নেক্সট জেনারেশন আসবে। এই যে অর্থাৎ মানুষ কি করে না, কোনো একটা প্রজন্মকে রেখে যায়। ঠিক আছে, এটা এই প্রজন্মকে রেখে যায়, অর্থাৎ মানুষকে এই প্রজননের মাধ্যমে কি করে নতুন একটা প্রজন্মের জন্ম দেয়। অর্থাৎ যে মানুষ সোজা কথায় বললে মানুষের যে সন্তান সন্ততি বা যে বাচ্চা তৈরি হয় তাদের জন্য যে একটা সিস্টেম থাকে, অর্থাৎ আমাদের শরীরের মধ্যে সেই ধরনের একটা সিস্টেম আছে, যার জন্য কি হয় না, আমরা যে বিভিন্ন জননে অংশ নিতে পারি এবং নেক্সট জেনারেশন যে অর্থাৎ পরবর্তী যে প্রজন্ম, বাচ্চা বা এগুলো যে তৈরি হয়, এই যে তার জন্য যে সিস্টেমটা আমাদের মধ্যে বা তন্ত্রটা আছে সেটা হচ্ছে জননতন্ত্র বা রিপ্রোডাক্টিভ সিস্টেম। সেই রিপ্রোডাক্টিভ সিস্টেমে তোমরা জানো যে মেলদের ক্ষেত্রে আলাদা রিপ্রোডাক্টিভ সিস্টেম আছে এবং ফিমেলদের ক্ষেত্রে আলাদা রিপ্রোডাক্টিভ সিস্টেম আছে। মেলদের ক্ষেত্রে দেখতে পাচ্ছ মেল রিপ্রোডাক্টিভ সিস্টেম, এবং ফিমেলদের ক্ষেত্রে ফিমেল রিপ্রোডাক্টিভ সিস্টেম থাকে। এখানে দেখতে পাচ্ছ এখানে টেস্টিস যেমন, এদের ক্ষেত্রে প্রাইমারি অর্গান, মেলদের ক্ষেত্রে অর্থাৎ শুক্রাশয়, ফিমেলদের ক্ষেত্রে সেরকম ওভারি আছে, এই যে দেখছো ওভারি, এটা হচ্ছে টেস্টিস। এগুলো নিয়ে আমরা পরবর্তীকালে ডিটেলস জানবো। অর্থাৎ আরেকটা সিস্টেমের কথা জানলাম যেটা আমাদের নেক্সট জেনারেশন তৈরির জন্য আমাদের যে সিস্টেমটা আমাদের হেল্প করে, অর্থাৎ পরবর্তী প্রজন্ম উম, তৈরির জন্য, সেটা হচ্ছে কি না রিপ্রোডাক্টিভ সিস্টেম। এরপর আরেকটা তন্ত্র নিয়ে জানবো যেটা হচ্ছে আমাদের 11 নাম্বার সিস্টেম, সেটা হচ্ছে কি ইমিউন সিস্টেম। তোমরা অনেকেই নাম শুনেছো ইমিউন সিস্টেমের। ইমিউন সিস্টেম কি বা অনাক্রমতা তন্ত্র বলা হয় এটাকে। ঠিক আছে, ধরো আমাদের যে বিভিন্ন ধরনের প্রত্যেক যে আমরা খাবার খাই বা আমরা যে বিভিন্ন পরিবেশে ঘোরাফেরা করি, সেখানে বিভিন্ন ধরনের ব্যাকটেরিয়া বা ভাইরাস এগুলো থাকতে পারে। সেই যে বাইরের যে ব্যাকটেরিয়া ভাইরাস বা অন্য যে বাইরের যে জীবাণু আছে তাদের বিরুদ্ধে আমাদের, তারা যখন শরীরে ঢুকে তাদের বিরুদ্ধে কি হয় না, আমাদের বেশ কিছু বডি গার্ড আছে। এই অ্যাকচুয়ালি এই সিস্টেমটা আমাদের বডিকে কি করে গার্ড করে, অর্থাৎ বাইরে থেকে যদি আমাদের কিছু ঢুকে, বাইরে থেকে যদি কোনো জীবাণু ঢুকে, ধরো কোনো একটা ধরো ব্যাকটেরিয়া, ভাইরাস, ঠিক আছে, ভাইরাস এসব যদি আমাদের বইতে ঢুকে, তাহলে এরা কি করে না, এরা সহজেই মেরে ফেলে। যে সিস্টেমটা সহজে ইমিউন সিস্টেম কি করে, ইমিউন সিস্টেমে বেশ কিছু উপাদান আছে যারা কি করে এদেরকে বাধা দেয়, এদেরকে কি করে না বাধা দেয়, এদেরকে বাধা দিয়ে তারপর এদের সঙ্গে লড়াই করে। ঠিক আছে, এদের সঙ্গে লড়াই করে বাধা দেয়, তারপর আমাদের বডিকে গার্ড করে, অর্থাৎ আমাদের বডিকে বাঁচায়। সেটা হচ্ছে ইমিউন সিস্টেম বা অনাক্রমতা তন্ত্র। সেই অনাক্রমতা তন্ত্রের মধ্যে বিভিন্ন ধরনের কি আছে না অর্গান আছে, অর্থাৎ যেমন থাইমাস একটা, সে বিভিন্ন ধরনের লিম্ফ নোড আছে, এটাকে অনেকে লিম্ফেটিক সিস্টেমও বলে। ঠিক আছে, বিভিন্ন প্যাচ আছে, তারপর টনসিল আছে। এই যে বিভিন্ন ধরনের দেখতে পাবো যে ইমিউন অর্গান আছে। তাহলে আমাদের এই সিস্টেম কটা বললাম আমরা এখানে, 11টা সিস্টেমের গল্প বললাম। তাহলে প্রথম থেকে যদি আরেকবার সিস্টেমগুলো আমরা জেনে নিই, আশা করি তোমাদের এরপর মনে রাখতে সুবিধা হবে। পরপর কোন সিস্টেমগুলো কি কি তাও আবার বলে দিই। প্রথমে আমাদের প্রথম যে সিস্টেমটা যেটা আমাদের স্ট্রাকচার তৈরি করে, সেই সিস্টেমটার নাম কি বলছিলাম আমরা, স্কেলিটাল সিস্টেম। অর্থাৎ আমাদের বডির এই প্রথমেই একটা সিস্টেম যেটা আমাদের স্ট্রাকচার তৈরি করে। এই স্কেলিটাল সিস্টেম মানে কি না কঙ্কাল তন্ত্র, যেখানে আমাদের বিভিন্ন ধরনের বোন যেগুলো আছে, বোন অর্থাৎ হাড় টার যেগুলো আছে, সেটা নিয়ে আমাদের যে স্ট্রাকচারটা প্রথম তৈরি করবে যে সিস্টেমটা, সেটা হচ্ছে স্কেলিটাল সিস্টেম। প্রথমে আমরা তাহলে কি করব না, স্ট্রাকচারটা তৈরি হয়ে গেল, তারপর সেই স্ট্রাকচার সঙ্গে বেশ কিছু কি করব না কাভার দেবো মাসেলের, অর্থাৎ বেশ কিছু মাসেল লাগাবো। আর এর সঙ্গে কি থাকে, মাসেল যুক্ত থাকে। সেই সিস্টেমটা কি মাসকুলার সিস্টেম। তারপর কি হাড় হলো, তারপরে মাংসপেশি যে থাকা, সেই মাংসপেশি থাকলো হাড়গুলোকে নাড়াচাড়া করার জন্য। ঠিক আছে, তারপর যে সিস্টেমটা হচ্ছে
মাস্কুলার সিস্টেম হলো, মাস্কুলার সিস্টেমের পর যে সিস্টেমটা সেটা হচ্ছে কি না স্কিন, যে উপরের যে ঢাকা বা আবরণ, স্কিন যেমন, ঠিক আছে, তারপর চুল, হেয়ার, তারপর নেল, অর্থাৎ ইন্টিগুমেন্টারি সিস্টেম এটাকে বলে। তারপর যে সিস্টেমটা সেটা হচ্ছে কি না, এগুলো নিয়ে পরে এই তিনটা সিস্টেম নিয়ে কি হলো, অ্যাকচুয়ালি স্ট্রাকচারটা তৈরি হলো। এই তিনটা সিস্টেম কি করলো না স্ট্রাকচার তৈরি করলো। স্ট্রাকচারটা তৈরি হওয়ার পর আমাদের কি হবে না, স্ট্রাকচার তৈরি হওয়া মানে তো আমরা জড় বস্তুর মতো, ওই প্রতিমার মতো নেই, যে গল্পটা বলছিলাম প্রতিমার মতো আমরা তৈরি হয়ে গেলাম। এরপর কি হবে, আমাদের এনার্জি লাগবে কোনো একটা কাজ করতে, সেই এনার্জিটা কোথা থেকে পাবো, খাবার থেকে। সেই খাবার খাওয়ার জন্য, খাবারটাকে হজম করার জন্য একটা সিস্টেম আছে, সেটা হলো কি ডাইজেস্টিভ সিস্টেম। এবার এই খাবার যেটা শোষণ হবে সেলের মধ্য দিয়ে, বলছিলাম না এই যে ইন্টেস্টাইনে খাবারটা ঢুকে ক্ষুদ্রান্তের মধ্যেও খাবারটা শোষণ হয়, সেই শোষিত খাবারটা চারিদিকে ছড়িয়ে দেওয়ার জন্য কি হবে, আমাদের ব্লাড লাগবে। সেই ব্লাডের যে এবং ব্লাড এবং সেই ব্লাডটাকে পাম্প করার জন্য হার্ট আছে, রক্তবাহ আছে, যার মধ্যে দিয়ে ব্লাডটা যায়। এই খাবারটাকে চার দিয়ে ছড়িয়ে দেওয়ার জন্য বা বিভিন্ন যে উপাদানগুলোকে চার দিয়ে ছড়িয়ে দেওয়ার জন্য কি আছে, সার্কুলেটরি সিস্টেম আছে। তারপর কি রেসপিরেটরি সিস্টেম, অর্থাৎ এই খাবারটাকে কি করতে হবে, খাবার থেকে শক্তিটা বের করতে হবে। খাবারটা সেলে কোনো ঢুকলো, সেলটাকে থেকে কি হবে, সেই সেলে খাবারটা থেকে শক্তিটাকে জারণ ঘটানোর জন্য, শক্তি এটি পাওয়ার জন্য একটা সিস্টেম, অর্থাৎ গ্যাস লাগে কিছু, আমরা জানি যে অক্সিজেন লাগে জারণ ঘটাতে গেলে। সেই অক্সিজেনটা যাতে আমাদের শরীরে ঢুকে এবং সেখানে পৌঁছাতে পারে তার জন্য রেসপিরেটরি সিস্টেম আছে। তারপর সেই যেগুলো খারাপ উপাদান শরীরে, সেগুলো যে ম্যাটেরিয়াল সেগুলো শরীরের বাইরে বেরিয়ে যায়, সেটা হচ্ছে এক্সক্রিউটরি সিস্টেম, যেমন কিডনি টিডনি এইসবগুলো যেগুলো আছে সেগুলো তার মধ্যে দিয়ে বেরিয়ে যায় ইউরিনের থ্রু দিয়ে। তারপর নার্ভাস সিস্টেম পড়লাম, এটা হচ্ছে আমাদের কি করে বিভিন্ন কোঅর্ডিনেশন করে। তারপর যে সিস্টেমটা বললাম সেটা হচ্ছে তোমার কি না এন্ডোক্রাইন সিস্টেম পড়লাম, যেটা কি করে না বিভিন্ন আমাদের যে কাজগুলোকে সমন্বয় সাধন করে, আমাদের বডি ডেভেলপমেন্টে সাহায্য করে, যেখানে হরমোন বিভিন্ন ধরনের গল্প পড়বো হয়তো পরে। তারপর রিপ্রোডাক্টিভ সিস্টেম, যেটা হচ্ছে জননতন্ত্র, যেটা আমাদের কি করে না কোনো নেক্সট যে জেনারেশন, অর্থাৎ পরবর্তী প্রজন্ম, অফস্প্রিং তৈরি অনেকে বলে, অফস্প্রিং যদি আমরা ইংরেজিতে বলি, সে প্রজন্ম তৈরি করতে সাহায্য করে। তারপর ইমিউন সিস্টেম, যেটা বাইরের কোনো জীবাণু বা বা বাইরের কোনো ব্যাকটেরিয়া, ভাইরাস এগুলোর বিরুদ্ধে আমাদের শরীরকে প্রোটেক্ট করে রাখে, ইমিউন সিস্টেম। অর্থাৎ টোটাল আমরা দেখতে পাচ্ছি এখানে কতগুলো সিস্টেম না, 11টা সিস্টেম। প্রথমে তাহলে স্ট্রাকচার প্রদান করার জন্য প্রথমে স্কেলিটাল সিস্টেম, হাড়গোড় লাগবে, তারপর মাংসপেশি তার উপরে দিলাম, তারপর ইন্টিগুমেন্ট অর্থাৎ স্কিন লাগালাম, তাহলে একটা বডি তৈরি হলো। তারপর কি লাগালাম না, তারপর খাবার খেতে হলে ডাইজেস্টিভ সিস্টেম, খাবারটাকে ছড়িয়ে দিতে বা কোনো উপাদানকে ছড়িয়ে দেওয়ার জন্য আমরা যে সিস্টেমটা, সেটা হচ্ছে সার্কুলেটরি সিস্টেম। তারপর খাবারটাকে জারণ ঘটাতে হবে, গ্যাস দরকার, অর্থাৎ অক্সিজেন দরকার, তার জন্য রেসপিরেটরি সিস্টেম। তারপর ওই খাবার থেকে যেটা কোনো একটা শরীরের যে খারাপ উপাদান, সেই উপাদানগুলোকে বাইরে বের করে দেওয়ার জন্য এক্সক্রিউটরি সিস্টেম। তারপর নার্ভাস সিস্টেম সমন্বয় সাধন করার জন্য, অর্থাৎ বিভিন্ন কাজগুলোকে কন্ট্রোল করার জন্য, সেই একইভাবে বিভিন্ন কাজগুলো কন্ট্রোল করার জন্য এন্ডোক্রাইন সিস্টেম। তারপর জনন করার জন্য রিপ্রোডাক্টিভ সিস্টেম, এবং বাইরে যে বিভিন্ন জীবাণু বা ব্যাকটেরিয়া, ভাইরাস এদের বিরুদ্ধে প্রোটেক্ট করার জন্য, আমাদের শরীরকে বডিকে গার্ড করার জন্য আমাদের ইমিউন সিস্টেম বা অনাক্রমতা তন্ত্র আছে। টোটালি আমরা তাহলে এই 11টা সিস্টেম এর কথা এখানে পড়লাম। এরপর পরবর্তীকালে আমরা প্রত্যেকটা সিস্টেমের ডিটেলস আলোচনা করব। আজকে এটা আমরা ওভারভিউ দিলাম যে বিভিন্ন কি ধরনের সিস্টেম আছে, প্রত্যেক সিস্টেমের কাজ কি। আশা করি এখান থেকে প্রত্যেক সিস্টেমের নাম তোমাদের মনে রাখতে সুবিধা হবে আর মুখস্থ করতে হবে না। পরপর তুমি কি জন্য কোন সিস্টেমটা দরকার যদি মনে করতে পারো, তখনই তোমার 11টা সিস্টেমের নাম কিন্তু মনে থাকবে। আজকের মতো এখানেই আপাতত শেষ করছি।